প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আমি মনোরঞ্জন বৈদ্য, প্রভাষক, অর্থনীতি বিভাগ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়। শুরু করছি উচ্চ মাধ্যমিক অর্থনীতি ক্লাস। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। গত ক্লাসে এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি উপযোগ কি জিনিস, উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা একই অধ্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি? আমরা জানি যে মানুষের অভাব অসীম, কিন্তু বিষের অভাব সসীম। অর্থাৎ আমরা যদি একটি দ্রব্যের ক্রমাগতভাবে বিভিন্ন একক ভোগ করতে থাকি, তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগের এই যে ক্রমহ্রাসমান, এটিকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে তোমরা লক্ষ্য করলে দেখবে যে কোনো একটি দ্রব্যের প্রথম একক থেকে যে পরিমাণ উপযোগটি তোমরা পাচ্ছ, দ্বিতীয় এককে যেহেতু উপযোগটি কমে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি এমন করে ধরি যে প্রথম একক থেকে আমরা 5 টাকার সমান উপযোগ পাচ্ছি, দ্বিতীয় এককে যেহেতু প্রান্তিক উপযোগটা কমে যাচ্ছে, তাহলে ওখানে আমরা ধরে নিচ্ছি 4 টাকার সমান উপযোগ পাচ্ছি, এবং ভোক্তা কিন্তু ওই দ্রব্যের জন্য 4 টাকা দিতে প্রস্তুত থাকে। অনুরূপভাবে তৃতীয় এককের জন্য হয়তো 3 টাকা দিতে প্রস্তুত থাকে। তাহলে এটাকে যদি আমরা একটি তালিকার মাধ্যমে দেখি, তাহলে সেটি কেমন হবে? দ্রব্য, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, দ্রব্য এক একক। আমরা ধরি যে মোট উপযোগ পাচ্ছি আমরা হয়তো 5 টাকার সমান। 2 একক দ্রব্য ভোগ করি, আমরা 9 টাকার সমান উপযোগ পাচ্ছি। 3 একক দ্রব্য ভোগ করি, 12 টাকার সমান উপযোগ পাচ্ছি। 4 একক দ্রব্য ভোগ করি, 14 টাকার সমান উপযোগ পাচ্ছি। 5 একক দ্রব্য যদি ভোগ করি, 15 টাকার সমান উপযোগ পাচ্ছি। 6 একক দ্রব্য ভোগ করি, 15 টাকার সমান উপযোগ পাচ্ছি। 7 একক দ্রব্য ভোগ করি, উপযোগ কিন্তু কমে যাচ্ছে, 14 টাকার সমান উপযোগ পাচ্ছি। অর্থাৎ দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা গত ক্লাসেও দেখেছি যে ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট উপযোগটি বাড়বে, কিন্তু সেটি ক্রমহ্রাসমান হয়ে বাড়বে। ক্রমহ্রাসমান মানে কিভাবে বাড়ছে? প্রান্তিক উপযোগ 5 টাকার সমান, দ্বিতীয় একক এসে প্রান্তিক উপযোগ কত হচ্ছে? 9 থেকে যদি 5 বাদ দেয় তাহলে 4 টাকার সমান। 12 থেকে 9 3, 14 থেকে 12 2, 15 থেকে 14 1, 15 থেকে 15 0, 14 থেকে 15 -1। অর্থাৎ দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগটি কমতে কমতে এক সময় প্রান্তিক উপযোগটা কিন্তু শূন্য হয়ে গেছে।
যখন প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যাচ্ছে এরপরেও যদি কোনো দ্রব্য ভোগ করে তাহলে কিন্তু সেখানে প্রান্তিক উপযোগটা আসবে ঋণাত্মক। তাই বলা হচ্ছে যে দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগ কমতে থাকে। এখন এই যে তালিকাটি, এই তালিকাটা আমরা যদি এটাকে ছবি বা চিত্রের সাহায্যে দেখি তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি কেমন হবে। দেখো যে প্রান্তিক উপযোগ, আর এখানে হচ্ছে দ্রব্য ভোগের পরিমাণ, ও এক্স অক্ষ ও আয় অক্ষ। আমরা প্রান্তিক উপযোগ যে রেখাটি পাবো সেটি কেমন করে পাবো, দেখো যে দ্রব্য যখন 1 একক ভোগের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক। প্রান্তিক উপযোগ 1 টাকার সমান, 2 টাকার সমান, 3 টাকার সমান, 4 টাকার সমান, 5 টাকার সমান। তো দ্রব্য ভোগের পরিমাণ যখন 1 একক তখন প্রান্তিক উপযোগ 5 টাকার সমান, অর্থাৎ এই হচ্ছে দ্রব্য ভোগ 1 5 টাকার সমান। তাহলে বিন্দুটা হলো এখানে। দ্রব্য ভোগের পরিমাণ যখন 2 একক তখন প্রান্তিক উপযোগ 4 টাকার সমান, 2 একক 4 টাকার সমান। বিন্দুটা এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। যখন দ্রব্য ভোগের পরিমাণ 3 একক প্রান্তিক উপযোগ 3, বিন্দুটার নাম দিলাম সি। যখন 4 একক তখন 2 টাকার সমান, 4 2 টাকার সমান। যখন 5 তখন 1 টাকার সমান। তাহলে এই বিন্দুটির নাম বি, এই বিন্দুটির নাম ই। যখন দ্রব্য ভোগের পরিমাণ 6 একক তখন কিন্তু প্রান্তিক উপযোগ 0, অর্থাৎ বিন্দুটা কিন্তু এ। এই বিন্দুটার নাম আমরা দিতে পারি হয়তো এর বিন্দু। এরপর যদি আরো ভোগ বৃদ্ধি করি তাহলে প্রান্তিক উপযোগ মাইনাস। প্রান্তিক উপযোগ মাইনাস হলে এদিকে আছে, এটা মাইনাস হবে, অর্থাৎ সেক্ষেত্রে বিন্দুটা হয়তো এরকম জায়গায় যাবে। এখন এর জি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে জি। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটি পেলাম এই রেখাটি কিন্তু প্রান্তিক উপযোগের। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগটি কমছে। এটাকে আমরা চিত্রের সাহায্যে বুঝতে পারলাম। তাই বলা হয়েছে যে প্রান্তিক উপযোগ বিধিটি কি, যে একটি দ্রব্যের যদি ক্রমাগতভাবে ভোগের পরিমাণটা বৃদ্ধি করতে থাকি তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন আমরা দেখব যে চাহিদা কি জিনিস। সাধারণত কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতি চাহিদা হতে গেলে কোনো দ্রব্যের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছে
এই বিষয়গুলো থাকতে হবে। অর্থাৎ তাহলে চাহিদা কাকে বলবো? চাহিদাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রয়ের প্রস্তুতির মাধ্যমে ক্রেতার আকাঙ্ক্ষার বাস্তবায়নকে চাহিদা বলে। অর্থাৎ চাহিদা হতে গেলে এই তিনটা জিনিস থাকছে। একটি হচ্ছে দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা, আর প্রয়োজনীয় সামর্থ্য। তিন, অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা জিনিসের সমন্বয় হলে অর্থনীতিতে চাহিদা হবে। তোমরা মনে করো যে দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা অনেকের থাকতে পারে। ধনী মানুষেরও গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে, গরিব মানুষেরও গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে, কিন্তু অর্থনীতিতে সেই ইচ্ছা হলেই চাহিদা হচ্ছে না। কি হবে? আমরা ধরে নিচ্ছি যে মানুষটি খুব নিম্ন আয়ের, সেই মানুষটার দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা আছে, অর্থ ব্যয় করারও ইচ্ছে আছে, কিন্তু তার তো আসলে বাস্তবে সেই অর্থটি নেই, সামর্থ্যটি নেই। তাহলে তার কাছে ওই দ্রব্যের চাহিদাটি হচ্ছে না। আবার দেখা যায় যে কোনো মানুষের, অর্থাৎ একটা ধনী মানুষ যদি আমরা বিবেচনা করি, ধনী মানুষের দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা আছে, হয়তো একটা গাড়ি কেনার আকাঙ্ক্ষা আছে, তার প্রয়োজনীয় সামর্থ্য আছে, কিন্তু অর্থটি ব্যয় করার ইচ্ছে তার নেই। তাহলে সেও কিন্তু গাড়িটি কিনতে পারছে না, অর্থাৎ তার ক্ষেত্রেও চাহিদা কি হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা জিনিসের একত্রিত হলেই তখন চাহিদা হবে। তাই বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সময়ে ক্রয়ের প্রস্তুতির মাধ্যমে ক্রেতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন। এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে গেলে এই বিষয়গুলো থাকতে হবে। এই চাহিদাটি কিন্তু একটি নিয়মের মাধ্যমে পরিচালিত হয়, যে নিয়মটাকে আমরা চাহিদা বিধি বলি। কি সেই নিয়ম? সেই নিয়মটি হচ্ছে এরকম যে অন্যান্য অবস্থা স্থির থেকে এই অন্যান্য অবস্থাটি কি? হয়তো ধরো যে ভোক্তার আয়, রুচি, বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম ইত্যাদি। অন্যান্য অবস্থার মধ্যে এই যেগুলো, এগুলো যদি স্থির থাকে, অন্যান্য অবস্থা স্থির থেকে কোন দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। বিপরীত অবস্থায় দাম বাড়লে চাহিদা কমে। দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে, এই যে বিপরীতমুখী সম্পর্ক, এটাকে বলা হচ্ছে যে চাহিদা বিধি। শুধুমাত্র এই বিধিটি প্রযোজ্য হচ্ছে যখন এই বিষয়গুলো স্থির থাকে। এই বিষয়গুলো যদি স্থির না থাকে তাহলে কিন্তু এই দাম কমার সঙ্গে চাহিদা বাড়া এটা সবসময় না হতে পারে। তাই বলা হলো যে
অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ কি বাড়ে, বিপুল অবস্থায় দাম বাড়লে চাহিদার পরিমাণ কি কম। এদিকে বলা হবে চাহিদা বিধি। এই যে চাহিদা বিধি, এই চাহিদা বিধি থেকে কিন্তু চাহিদা সূচি বা তালিকা তৈরি করা যায়। বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণ, এদিকে যদি আমরা একটা তালিকায় রূপান্তরিত করি তাহলে সেটাকে আমরা বলবো চাহিদা সূচি। বিভিন্ন দামে, ধরে নাও যে দাম যখন 1 টাকা, দাম যখন 1 টাকা, চাহিদা হয়তো 10 একক। দাম বাড়লো, দাম যখন 2 টাকা, তখন চাহিদা হয়তো 8 একক। দাম হয়তো 3 টাকা, চাহিদা হয়তো 6 একক, চাহিদার পরিমাণ হয়তো 6 একক। অর্থাৎ যে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণ, এটাকে যদি আমরা এভাবে একটা তালিকায় রূপান্তর করি তাহলে হবে চাহিদা সূচি বা চাহিদা তালিকা। আবার কিন্তু এই যে চাহিদা সূচি বা তালিকা, এইটা থেকে কিন্তু চাহিদা রেখার সৃষ্টি হবে। এই চাহিদা সূচিকে যখন আমরা জ্যামিতিক আকারে প্রকাশ করব তখন কিন্তু চাহিদা রেখার সৃষ্টি হবে। আমরা দেখি তার আগে যে এই যে চাহিদা সূচিটা আমরা করলাম কাল্পনিক সূচি বা কাল্পনিক তালিকা, যখন আমরা একটা সমীকরণের মাধ্যমে যাব তখন সুনির্দিষ্ট একটি তালিকা হবে। অর্থাৎ সমীকরণটি কেমন, চাহিদা সমীকরণটি এরকম যে Q ইকুয়াল n মাইনাস 2p, এটি একটি চাহিদা সমীকরণ। এই সমীকরণে কি হচ্ছে চাহিদার পরিমাণ আর কি হচ্ছে প্রাইস বা দাম। এই তালিকায় এই সমীকরণ অনুসারে যে আমরা p এর বিভিন্ন মান ধরি, p এর বিভিন্ন মান ধরি p q, তাহলে q এর বিভিন্ন মান তৈরি হবে। p এর মান যদি আমরা ধরি 1 টাকা, p সমান, তাহলে q হবে p এর মান 1 টাকা, তাহলে 2, 10, 8, চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। আমি যদি p এর মান অর্থাৎ দাম যদি ধরি 2 টাকা, তাহলে চাহিদার পরিমাণ হবে 6 একক। আমি যদি ধরি p এর মান 3 টাকা, অর্থাৎ p সমান 3 টাকা, তাহলে 3 দোকানে 6, এটা হবে 4। অন্য কেউ যদি অন্যভাবে ধরে, ধরো এখানে p এর মান আমরা 1, 2, 3 ধরেছি, কেউ 1, 2, 3 না ধরে যদি p এর মান, তবে এমন কোনো মান আমরা ধরবো না যে p এর মানটা ঋণাত্মক আসে, এরকম কোনো মান আমরা ধরবো না। সেজন্য এখানে 1, 2, 3 এর জায়গায় আমরা অন্য কোনো মানও বসে p এর বিভিন্ন মান পেতে পারি। এখন এই যে চাহিদা সূচি বা তালিকা, এটিকে যদি আমরা জ্যামিতিক আকারে প্রকাশ করি তাহলে চাহিদা রেখা হবে। সেটি কেমন দেখি আমরা। এই তালিকা থেকে আমরা চাহিদা রেখাটি অঙ্কন করি। লম্ব হচ্ছে দামের পরিমাণ নির্দেশিত, ভূমি হচ্ছে চাহিদার পরিমাণ নির্দেশিত। দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা। চাহিদার পরিমাণ এইটুকু সময় যদি আমরা ধরি 2 একক, 4 একক, 6 একক, 8 একক, 10 একক, এভাবে যদি ধরি, তাহলে এখন দেখি যে তালিকায় আমরা দেখতে পাচ্ছি দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক, কোথায়? এই আমরা যদি এভাবে রেখা অঙ্কন করি, মানে ভূমি সমান্তরাল করে আর লম্বকে সমান্তরাল করে যদি রেখাটা আনি,
তাহলে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটির নাম দিলাম আমরা এ বিন্দু। আবার দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। এই বিন্দুটার নাম দিলাম আমরা বি বিন্দু। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। 3 টাকা চাহিদার পরিমাণ 4 একক। বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। তাহলে এবিসি বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু BD1 একটি চাহিদা রেখে পেলাম। তাহলে কিভাবে পেলাম? আমরা যদি একটু বর্ণনা বলি যে ভূমি হচ্ছে চাহিদার পরিমাণ এবং লম্ব হচ্ছে দামের পরিমাণ নির্দেশিত। চাহিদা তালিকায় লক্ষণীয় যে দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম 1 টাকা অর্থাৎ 1 সূচক, লম্বকে 1 সূচক এবং ভূমিকে 8 সূচক বিন্দুকে যদি লম্ব অঙ্কন করি, লম্ব দ্বারা পরস্পর এই বিন্দুটি ছেদ করে। তাহলে এই বিন্দুটি কিন্তু চাহিদা রেখার একটি বিন্দু হলো। আবার দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। লম্বকে 2 সূচক, ভূমিকে 6 সূচক বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি, এই লম্ব দ্বারা পরস্পর বি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুটি চাহিদা রেখার আরেকটি বিন্দু হলো। আবার চাহিদা তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। লম্বকে 3 সূচক এবং ভূমিকে 4 সূচক বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি, লম্ব দ্বারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এই সি বিন্দুটি চাহিদা রেখার অপর আরেকটি বিন্দু। এখন এই এবিসি বিন্দুগুলো যোগ করে যে BD1 রেখাটি পাওয়া গেল, এই রেখাটি হচ্ছে চাহিদা রেখা। তাহলে আমরা দেখলাম যে চাহিদা বিধি থেকে চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়।